এখন আবার নতুন আরেকটা জিনিস এসেছে, যখন বিএনপি তাদের জায়গা থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় কথা তুলনামূলক ভিন্নধর্মী কথা বলে জনগণের যে তাদের সেন্টিমেন্ট সেই জায়গায় যখন জায়গা পাচ্ছে না, তখন তারা বলতেছে না আমরা এখন জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু এখানে গণভোট আমাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তখন তারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন করা শুরু করলো। এখন তারা বলছে গণভোট অবৈধ, ইনডিরেক্টলি এই কথা বলা শুরু করতেছে। এই সংবিধান, যে সংবিধানকে সামনে রেখে বলতেছে গণভোট অবৈধ, সেই সংবিধানের সাথে বলা হচ্ছে যে কেবলমাত্র জনগণই সার্বভৌম, জনগণের অভিপ্রায়ের যে ব্যক্তি, এটাই হচ্ছে সর্বোচ্চ জায়গা। তো এই গণভোটে তো সেই জনগণ তাদের ম্যান্ডেট দিল, বিএনপিকে 50% মানুষ ভোট দিয়েছে, তারা সরকার গঠন করেছে, এটা হচ্ছে সরকার হিসেবে দেশ চালানোর জন্য, পলিসি মেকিং এর জন্য। পাশাপাশি ওই জনগণই 70% আরেকটা ভোট দিয়ে বললো তুমি এই 50% দিয়ে তুমি সরকার গঠন করো, আর এই 70% আমরা এই কারণে দিচ্ছি যে তোমার ওই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে গণভোটে, আমরা হ্যাঁ ভোট দিয়েছি, তোমার এটা বাস্তবায়ন করতে হবে। যদি এটাই না হতো তাহলে তারেক রহমান কেন গিয়ে বললেন হ্যাঁ ভোট দিতে হবে? তো আমাদের জায়গাটা থেকে এটা হচ্ছে কি, যে বিএনপি আসলে তাদের জায়গা থেকে, আমি জানি না তখন জনাব সালাউদ্দিন আহমেদ নিজে ঐক্যমত কমিশনে ছিল, তারা প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো আমরা মনে করি তাদের অভিজ্ঞতার জায়গা বেশি, তারা বুঝে বুঝে প্রত্যেকটাতে সাইন করেছে, একটা পর একটা স্টেপে গিয়েছে, তারেক রহমান হ্যাঁ ভোট দেওয়ার কথা বলেছে। কিন্তু এখন যখন ক্ষমতায় আসলো, তখন তারা তাদের জায়গা থেকে দেখছে এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা হয়, ক্ষমতাসীন দলের ক্ষমতা কমে যায়, ক্ষমতাসীন দলের একক ক্ষমতায় সার্বভৌম হয়ে ওঠা, স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ হয়ে যায়, বিরোধী দলকে সুযোগ দিতে হয়, জনগণের কথা ভাবতে হয়, এককভাবে যা মন চায় তা করা যায় না। যখন ক্ষমতায় চলে আসে 2/3 বেশি ভোট পেয়ে, তখন এটা আর কারো ভালো লাগে না, কোনো ধরনের শিকল টিকল ব্যারিয়ার আর ভালো লাগে না। এই জন্য তারা তাদের জায়গা থেকে এখন ওই অধ্যাদেশগুলো বাতিল করছে কিংবা স্থগিত করছে যেগুলো দিয়ে তাদের ক্ষমতা কমে যাবে, আর ওইগুলো বাস্তবায়ন করছে যেগুলো তাদেরকে আরো শক্তিশালী করবে। এই জিনিসটা যদি কন্টিনিউ থাকে তাহলে আরো স্বৈরাচার তৈরি হবে। এটা তৈরি হওয়ার পথ, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা চাই তারা যেন ওই পথে না যায় যেই পথ বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের জায়গা থেকে সার্বিকভাবে জনগণের সাথে রাষ্ট্রের সরকারি দলের কিংবা বিরোধী দলের এই যে ক্ষমতার যে ভারসাম্যটা, এটার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়ন জরুরি, এবং এটা বিএনপিকে করতেই হবে। মানে বিএনপি কি তাহলে এই জুলাই সনদ নিয়ে এক ধরনের সংকটের মধ্যেই পড়েছে? এটা পড়ার কথা না, তারা আসলে কি ক্ষমতার দ্বন্দ্বে পড়েছে, সংকটে তো পড়ার কথা না। তারা তো জুলাই সনদকে এগ্রি করেই সাইন করেছে, জুলাই সনদে তারা তো গণভোটে হ্যাঁ বলেছে, তার মানে ক্ষমতায় আসার আগে পর্যন্ত তারা সংকটে পড়ে নাই। কিন্তু এখন যখন 2/3 বেশি আসন তাদের হাতে, যেহেতু ওই সংবিধানকে সামনে আনলে 2/3 আসন অনুযায়ী বা মতামত অনুযায়ী সংসদে যা ইচ্ছা তা করা যায়, এখন তাদেরকে ওই ক্ষমতার মোহটা পেয়ে বসেছে। তো আমরা আমাদের জায়গা থেকে বিএনপিকে ওই বিপথে, স্বৈরাচারের পথে আমরা যেতে দিব না ইনশাআল্লাহ। যত দিনের মধ্যে হবে, দায়িত্ব কাদের উপরে বর্তাবে, এর কোনো কিছু পলিসি ঠিক করা হয় নাই। তাহলে এই কোনো কিছু ঠিক না করে সেখানে কিভাবে স্বাক্ষর করব আমরা আমাদের জায়গা থেকে, এবং সেই স্বাক্ষরটা আমরা করলাম তারপরে হলো না, তাহলে আমরা কি কখনো আমাদের জায়গা থেকে সেই না হওয়ার দায়বদ্ধতা এড়াতে পারবো কিনা? আমরা আমাদের জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর করিনি যতক্ষণ না ওই পলিসিটা তৈরি হয়, ওই বাধ্যবাধকতা তৈরি হয় যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, কত দিনের মধ্যে হবে, এবং সরকার এটা করতে বাধ্য থাকবে কিনা। এবং সেই জায়গা থেকে যেদিন এটা নিশ্চিত হলো, সেদিন আমরা নির্বাচনের আগে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছি। বিএনপি তাদের জায়গা থেকে এগুলো চিন্তা না করে হয়তো বিএনপি স্বাক্ষর করেছে, কারণ এখন তাদের কথা শুনে যেটা বোঝা যায়, তারা চাচ্ছিল যে জুলাই সনদ কি বলতেছে বলুক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, ঐক্যমত্য কমিশন হোক, এটা শুধু পার হোক, গণভোট কি বলতেছে বলুক, এটা শুধু পার হোক, আমাদের দরকার শুধু নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা আমাদের মতো করে নিব। এখন তাদের ভাষ্য অনুযায়ী, যেটা আপনি মাত্র বললেন, যে তারা তাদের জায়গা থেকে বলছে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, আমাদের মতো করে বাস্তবায়ন করব। একটা দলের দলীয় মনোভাব পূর্ণ করার জন্য এই অভ্যুত্থানটা হয় নাই। একটা দলের জায়গা থেকে তারা তাদের ভাবে এটা তো দলীয় এজেন্ডা না, তাহলে তো সেটা তাদের দলীয় এজেন্ডা হিসেবে থাকতো। নোট অফ ডিসেন্ট ছিল না, এটা তো দলীয় নোট অফ ডিসেন্ট ছিল। দেখেন এখানে যে প্রস্তাবগুলো আছে জুলাই সনদে, এই প্রত্যেকটা প্রস্তাবের পিছনে নোট অফ ডিসেন্ট আছে কোনো না কোনো দলের। তার মানে কি, এই যে কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট ভাবে ঐক্যমত তো হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো একদম নামকা অস্তে কিছু, মানে প্রত্যেকটার পিছনে কারণ কোনো না কোনো দলের 30টা নোট অফ ডিসেন্ট পাবেন। হ্যাঁ, এখন এখানে যে 84টা আছে, এর মধ্যে বিএনপির জায়গা থেকে 10টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, 74টাতে দেয় নাই। এই 74টার চেয়েও এই 10টা
পালন করাটা বেশি গুরুত্বপূর্ণ, বাস্তবায়ন করাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখন বিএনপির দলীয় জায়গা থেকে তাদের আলাদা স্ট্যান্ড থাকতেই পারে, আদর্শিক জায়গা থেকে ডিফারেন্ট থাকতে পারে, সেই জায়গায় তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা দলের দলীয় দ্বিমত একটা দেশের উপরে তো চাপিয়ে দেওয়া যায় না, একটা জাতির উপরে চাপিয়ে দেওয়া যায় না। তাদের স্লোগান হচ্ছে সবার আগে দেশ, তাহলে দেশের স্বার্থকে তো আগে দিতে হবে। সেখানে 30টা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে অধিকাংশ যে জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে সেই জায়গাগুলো জুলাই সনদ আছে, সেটা বাস্তবায়ন করতে হবে। আমি আপনাকে বলেছিলাম যে ক্ষমতার শব্দটাকে আমি খুব ভীষণ অপছন্দ করি। কিন্তু সেই টার্ম- ক্ষমতাই তো আপনারা না, দেখাচ্ছেন এই টার্মটা সার্জিসের বক্তব্য ক্ষমতাটা একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করতে যে যখন বোধ করবে সে ক্ষমতায় আছে বা ক্ষমতা প্রয়োগ করবে, এটা একদম ইনডিসেন্ট। এবং এটা আমার মনে হয় না যে এই ধরনের ভাবনা চিন্তা গণতন্ত্রে যায়। সুতরাং ক্ষমতাকে আমরা ওইভাবে চিন্তা করছি না, তো ক্ষমতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি যখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছি, ম্যান্ডেটেড হয়েছি, দেশের জনগণ আমাকে সরকার পরিচালনা করার জন্য ম্যান্ডেট দিয়েছেন এবং আমার পার্টির একটা ইশতেহার ছিল, আমি ইশতেহার নিয়ে জনগণের কাছে ভোটে গিয়েছি। সেটি তো 51% বা বলছি, আমি আমি 50 আমি প্লাস, একটা- আমি একটা বাট কিভাবে আমি 70% তো আবার জুলাই সনদকেও ম্যান্ডেট রাইট, সেজন্য বলছি, সেজন্য আমরা বলছি যে জুলাই সনদ যেটা আছে সেই সনদটা নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করব। কিন্তু এটার মধ্যে যে আগের যে সরকারটা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো এটাও তো সত্য যে আমরা যে বিষয়গুলো আমরা আমাদের সাথে আলোচনা হয়েছিল সেই আলোচনার বাইরে যে একতরফাভাবে আমাদের সাথে কথা না বলে তারা এটা মানে আপনার রেফারেন্ডাম এটা ঢুকিয়ে দিল। শুধুমাত্র 4 নম্বর প্রশ্নের বেলায় লিখলো এটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী ইশতেহারের আলোকে। মানে ইশতেহারের আলোকে তারা সেটা বাস্তবায়ন করবেন। কোনটা ঠিক হওয়া উচিত? শুধু ওইটাই না সামগ্রিকভাবে সবটাই তো হওয়া উচিত? আপনার সংস্কার কমিশন তো ডিটেল আলোচনা হয়েছে, তো ডিটেল আলোচনা হলে সেখানে আপনি আপনি আপনার অবস্থান তুলে ধরেন, সবাই যার যার অবস্থানটি তুলে ধরেছেন, তাই না? এবং আপনি তো এটা তো জানেন, যেমন আপনার দেশের প্রেসিডেন্ট পদে যিনি আছেন উনি বললেন যে উনি নাকি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি পারেন না, ওনাকে পারানো হচ্ছে। তা আমি একটা টকশোতে বললাম যে আমাদের এই পারানো হওয়ার মতো প্রেসিডেন্ট আমাদের আর দরকার নাই। যেই প্রেসিডেন্ট পারেন মানে করেন, তারপরে তিনি বলেন যে আমাকে পারাচ্ছে, এটা কি খুব গ্রেসফুল? আমাকে পারাচ্ছে, এটা খুব গ্রেসফুল? সংসদে শুনতে হলো যে রাজহংসী না, রাজহংসের মতো তাকে ডিম পাড়াতে বলা হচ্ছে। এটা কি খুব ডিসেন্ট হচ্ছে না? মোটেই না। তো তারপরে তো প্রেসিডেন্ট আছে, এই পারাপারি করা মার্কা প্রেসিডেন্ট তো দেশের দরকার নাই। নিঃসন্দেহে আমাদের সংবিধানে অনেকগুলো সংশোধন দরকার, অনেক কিছুই দরকার। একটা সরকার শুধুমাত্র জুলাই, আমি বহুবারই বলেছি যে এই জুলাই সনদের মধ্যে যা কিছু উল্লেখ আছে সেগুলো বাস্তবায়ন হলে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হবে, নট নেসেসারিলি বরং লট অফ ইস্যুস আছে যেগুলো নট ডিসকাসড, নট ইনঅ্যাক্টেড, নট ইনকর্পোরেটেড, হয় নাই সেগুলো। যেমন বিলেতের পার্লামেন্টে একজন এমপি যদি তিনি শপথের বাইরে কাজ করেন অথবা কোনো ইমোরাল অ্যাক্টিভিটির মধ্যে চলে যান, তাহলে তার সদস্য পদ থাকেন, অনেক সময় তিনি ভর্ৎসনার সম্মুখীন হন, তিনি পানিশমেন্টে থাকেন, ইত্যাদি ইত্যাদি। এই পার্লামেন্টে মানে বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে, আর যদি আমি 53 বছর ধরি, 73 থেকে 53 বছর ইতিহাসে বাংলাদেশে আজ পর্যন্ত পার্লামেন্টে একটা এথিক্স কমিটি হয়নি। পার্লামেন্টে একটা এথিক্স কমিটি হয়নি। বিলেতে এথিক্স কমিটির চেয়ারম্যান অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল। তা আপনি আপনার তো দরকার অ্যাকাউন্টেবিলিটি। আমরা কি বিগত পার্লামেন্টে বা আগে পার্লামেন্টগুলোতে অনেক এমপিদেরকে অনেক নীতি বিগড়িত কাজ সম্পর্কে আমরা জানি না? তাদের অডিও ভিডিও অনেক কিছুই কি এখনো ভেসে বেড়ায় না? আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে? আরে ডিসিএসপির কথা বাদ দেন, ডিসিএসপিদের অনৈতিক কর্মকাণ্ড তো ছয়লা সোশ্যাল মিডিয়া মানে ভিডিও টিডিও ভাসে নাকি? কিন্তু জনগণের প্রতিনিধি যারা, তাদেরকে মানে তারাও তো আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যান। বিষয়টা এরকম না? আমরা যেটা চলতে চাই সেটা হচ্ছে এত মানুষের রক্তের বিনিময়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, আমাদের এই নতুন বাংলাদেশের এই প্রেক্ষিতে বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে, একটা ভালো নির্বাচন ব্যবস্থা থাকবে, জনগণ মানে সরকারকে প্রশ্ন করতে পারবে, তাই না? আপনি শুরুতে বলছেন মানে প্রশ্ন করতে চান, তাই না? যেই রাষ্ট্রে সমাজের জনগণ প্রশ্ন করতে পারে না এবং প্রশ্ন মীমাংসিত হয় না, মানে প্রশ্ন উত্তর পাওয়া যায় না, সেটা তো আসলে খুব গণতান্ত্রিক ব্যবস্থা না। সুতরাং আমি ভেরি মাচ একমত যে কন্টেন্টস অফ দ্য আপনার ডেমোক্রেটিক পলিটি যা সেগুলো
সনদে থাকুক অথবা না থাকুক, বর্তমান সংসদ কিন্তু বিরোধী দলকে ওই হ্যাঁ, স্পেস বা সনদে থাকুক আর না থাকুক সুযোগ সেগুলো দিচ্ছে। আলোচনা হতে হবে এবং সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা আচ্ছা, সার্জিস আলম, আপনার কাছে একটু শুনতে চাই, এগুলো নিয়ে তো সংসদে আলোচনা করবার সুযোগ আছে এবং জুলাই সনদে তো উল্লেখ করা আছে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী এগুলো বাস্তবায়ন করবেন, এটি তো সঠিক। রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী যেগুলো বাস্তবায়ন করবেন সেটার জন্য তাদেরকে আলাদা করে দলীয় প্রতীকে ভোট দেওয়া হয়েছে, আর যেটার জন্য তারা আলাদা করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সেটার জন্য তাদের আলাদা গণভোট দেওয়া হয়েছে। এটা কাজ তাদেরকে প্যারালালি করতে হবে। এটা যেমন তারা করবেন, তাদের ইশতেহার বাস্তবায়ন করবেন, ওইটাও তাদেরকে প্যারালালি করতে হবে এবং একই আদেশ থেকে এটা এসেছে। একটা জিনিস দেখেন, ইভেন আমি তো ওইটা তো করতে হবেই, জুলাই সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবেই। এরপর আমি বিএনপি গণভোটের এরপর বিএনপির ইশতেহারে আসি, বিএনপির একটু ইশতেহারে আসি। সেটা হচ্ছে বিএনপি ভাই একটু আগে বললেন, উনি একটা প্রথমে কথা বলেছেন যে উনাকে আসলে উনি ক্ষমতাটা বেশ অপছন্দ করেন। আমরা এটা বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে বিএনপিতে এমন অনেক মানুষ আছেন যারা তাদের জায়গা থেকে ব্যক্তিভাবে ক্ষমতা কেন্দ্রিক হওয়াটা পছন্দ করেন না, বরং মৃত্যুর আগে হলেও দেশের জন্য কিছু করে যেতে চান, যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শটাকে ধারণ করেন, বেগম খালেদা জিয়ার আদর্শটাকে ধারণ করেন। কিন্তু এই বিএনপির মধ্যে একটা বড় সুবিধাভোগী গোষ্ঠী আছে যারা বিএনপি নামক রাজনৈতিক দলটাকে ব্যবহার করে, যারা অত্যন্ত সক্রিয়, অত্যন্ত প্রভাবশালী, পলিসি মেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাদের কাছে দেশ বড় না, দল বড় না, যাদের কাছে ব্যক্তিটা বড়, যারা কোনো একটা নির্দিষ্ট স্টেক হোল্ডারকে সার্ভ করে, ওই সার্ভ করাটা যাদের কাছে বড়। এইখানে আপনি কয়েকটা জিনিস দেখেন। বিএনপির 31 দফা, এই যে বিএনপির 31 দফা, এই 31 দফা যখন আমরা দেখি, প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা। সেই কমিশনটা ঐক্যমত্য কমিশনে হলো। এখানে কিন্তু দেখেন বিএনপি বলছে এখন সংবিধান সংশোধনী করবে। 17টা সংশোধনী হয়েছে। যেই দল যখন ক্ষমতা এসেছে নিজেদের মতো সংশোধন করেছে, আরেক দল এসে বাতিল করেছে ওই সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে। সংশোধনী খেলা হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো অগ্রগতি হয় নাই। এই জন্য তাদের প্রথম কথা সংবিধান সংস্কার কমিশন। এখন তারা বলছে না, সংস্কার করা যাবে না, সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে। তাহলে তারা যে 31 দফা দিল, প্রথম দফায় যে সংস্কারের কথা বললো, এই সংস্কারটা এখন তারা কিভাবে করবে? এটা যদি এখন তারা তাদের প্রথম দফাটা বাস্তবায়ন করতে যায়, তখনও আবার সংবিধানের তো তার বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে করবে? এক। 2 নম্বর, তারা তাদের জায়গা থেকে বলল যে এখানে 9 নম্বর ধারা দেয়া আছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো পুনর্গঠন করবে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হিসেবে আসি পিএসসি, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই যে মানবাধিকার কমিশনগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, এই প্রতিষ্ঠানের ক্ষমতার চেক এন্ড ব্যালেন্স করার জন্য সরকার দল, বিরোধী দল, বাইরের বিভিন্ন স্টেক হোল্ডার মিলে যেভাবে এই প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়াটিতে ওই বিএনপি গিয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আপনি জুলাই সনদে দেখবেন ঠিক ওই জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়া। তার মানে এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে শুধু নামকাওয়াস্তে, মানুষের চোখে শুধুমাত্র ছানি দেওয়ার জন্য, আর অন্য কোনো কিছুই না। আপনি দেখেন জুডিশিয়াল কমিশন, তাদের 10 নম্বর যে দফা, 31 দফার জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, এই জিনিসগুলো তারা স্বচ্ছ প্রক্রিয়া, নিরপেক্ষ প্রক্রিয়া করতে চায়। আপনি দেখেন কয়েকদিন আগে যে কয়েকটা অধ্যাদেশ বাতিল করেছে, তার মধ্যে এই বিচারিক প্রক্রিয়ার আলাদা সচিবালয় গঠন, আলাদা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের হস্তক্ষেপ বাতিল করার যত ধরনের অধ্যাদেশ ছিল, এগুলো তারা এখন পর্যন্ত বাতিল করে রেখেছে। এরপরে আরেকটা জিনিস বলি, এই যে 13তম এখানে তাদের যে দফা, এখানে দেয়া আছে দুর্নীতি প্রতিরোধে তারা আলাদা করে একটা ন্যায়পাল নিয়োগ করবে, কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। গিয়ে দেখেন ন্যায়পালের ওইখানে গিয়ে তাদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে। এবং তারা এখানে 14 নম্বর দফা, সর্বস্তরের আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। মানবাধিকার কমিশনে তারা এই অধ্যাদেশ যেটা ছিল বাতিল করে দিয়েছে, গুমের অধ্যাদেশ যেটা ছিল বাতিল করে দিয়েছে। এই 31 দফার যদি তারা 31 দফা শুধু মেনে নেয়, তাদের দফা জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, গণভোটের ম্যান্ডেটও বাস্তবায়ন হয়ে যায়। কিন্তু সমস্যাটা এই জায়গায় না। সমস্যাটা হচ্ছে তারা যখন এই দফাগুলো করেছিল, তারা নিজেরা সাফারার ছিল। তাদের উপরে স্বৈরাচার একটা সরকার অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কিন্তু এখন তারা যখন কথা বলছে, তারা তাদের জায়গায় ক্ষমতায়, এই জন্য তারা আগের দিনগুলো ভুলে গিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে খুবই দুঃখজনক, 1971 আমাদের এই দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়েছে। 72 সালে যখন আমাদের সংবিধানটা তৈরি হয়, আর এই 24-এর পরেও যখন আমাদের জুলাই সনদ তৈরি হয়, তখন এই দুঃখের মধ্যে দিয়ে গেছে। এই দুই সময়ে তখন যারা ওই সংবিধান তৈরির 72-এ নেতৃত্বে ছিল, তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই 24-এর জুলাই সনদ যখন তৈরি হয়, তখন বিএনপির যেই মানুষটা প্রতিনিধিত্ব করেছিল, তিনি নিজের চোখে এই জুলাই অভ্যুত্থানটা দেখেন নাই, তারা এই দরদটা বুঝেন না। এই জন্য তাদের জায়গা থেকে এখন যখন তারা ক্ষমতায় এসেছেন, তারা ওই পূর্বের যে সাফারিং এর যে বিষয়গুলো, এগুলো তারা ভুলে যাচ্ছেন। না হলে সবচেয়ে বেশি গুমের শিকার তো হয়েছে আমার বিএনপির ভাইরা। 600-র অধিক ভাই গুম হয়েছে। ইলিয়াস আলীর ওয়াইফ সেই সংসদে দাঁড়িয়ে বলে ইলিয়াস আলী কোথায়? এই প্রশ্নের উত্তর বিএনপির কারো কাছে নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে গুমের অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়। এর চেয়ে দুর্ভাগ্যের একটা দেশের আর কি হতে পারে?
পারে। তো আমাদের সবচেয়ে কষ্টের জায়গা এগুলো, যেটা হচ্ছে কি বিএনপি আজকে সরকারে আছে, আগামীতে বিরোধী দলে যেতেও পারে। আমরা যেন এটা চিন্তা না করি কে সরকারে কে বিরোধীতে, আমরা যেন এটা চিন্তা না করি। দয়া করে আমরা যেন এটা চিন্তা করি যে এই বাংলাদেশে কালের পরিক্রমায় যেই সরকার আসুক, যেই বিরোধী দলে থাকুক, কেউ যেন জুলুমের শিকার না হয়, অন্যায় অত্যাচারের শিকার না হয়। আরেকটা জিনিস কি ভাই, একটা ভালো কথা বললেন, সেটা হচ্ছে যে আমাদের এই প্রেসিডেন্ট নিয়ে, যে প্রেসিডেন্টকে পারানো যায় তার তো প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, আমরাও তো বলি দরকার নেই, কিন্তু অভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তাকে অভয় দিয়ে রেখেছে বিএনপি, এখনো অভয় দিয়ে রাখছে বিএনপি তাকে সংসদে এনেছে, বিএনপি তাকে স্মৃতিসৌধে নিয়ে যায়, জনাব তারেক রহমান তাকে সাথে করে নিয়ে, স্বৈরাচারের একটা সাইন সাথে করে নিয়ে, তিনি যে স্বৈরাচারের সাফারার, তার পরিবার সাফারার, তার দল সাফারার, তার লক্ষ লক্ষ নেতাকর্মী সাফারার, সেই সাইনটাকে তিনি সাথে করে নিয়ে তার জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় ঘুরেন। এর চেয়ে কষ্টের আর কোনো কিছু হইতে পারে? আমরা আমাদের জায়গা থেকে কি দেখি? আমরা দেখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাষ্ট্রপতিকে গিয়ে প্রশ্ন করেন যে আপনি এগুলা কেন করলেন। আবার তিনি আমাদেরকে সংবিধানের যুক্তি দেখান। আপনি আমাকে একটু বলেন না, সংবিধানের কোথায় বলা আছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতিকে এই প্রশ্নটা করতে পারে? এটা তো কখনো তিনি করতে পারেন না, এটা তো তার কোনো ডেকোরামে যায় না। তাহলে যখন প্রয়োজন তখন সংবিধান, আর যখন প্রয়োজন নাই তখন এই সংবিধান কি কোনো কিছু মানি না, এভাবে একটা দেশ কখনো সঠিক পথে আগাতে পারে না। জি রিপন ভাই।